শ্যালক আর দুলাভাইয়ের সিন্ডিকেট যেন টাকা বানানোর মেশিন। বড় শ্যালকের প্রস্তাবনায় ছোট শ্যালককে নিয়ে জমি কেনার অনুমোদন দেন দুলাভাইয়ের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। ৪৫ লাখ টাকা কাঠা দরের জমি কেনেন ১,২৫,লাখ টাকায়। এভাবে সারা দেশে জমি কিনে ১১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোগ্রেসিভ লাইফের সাবেক এমডি এম এ করিম সহ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে। সুশান্ত সিনহার বিশেষ প্রতিবেদন। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বিনিয়োগের জন্য আফতাবনগরে জমি কেনার উদ্যোগ নেয়। বাজার মূল্য খতিয়ে দেখে প্রস্তাব বোর্ডে পাঠাতে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গঠিত সাবজেক্ট বা ক্রয় কমিটি প্রথম সভা করে ২০১১ সালের ১১ জুলাই বিকেল ৫টায়। তাদের প্রস্তাব অনুযায়ী প্রতি কাঠা জমির মূল্য ধরা হয় ১,২৫,লাখ টাকা। সেই কমিটির প্রস্তাবের ভিত্তিতেই রকেট গতিতে পরদিন ১২ জুলাই বিকেল ৫:৩০টায় অনুষ্ঠিত কোম্পানির ৯১তম বোর্ড সভায় আফতাবনগরের প্রায় ২১ কাঠার ৩টি প্লট কেনার অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যা ৭টায় বোর্ড মিটিং শেষে সিদ্ধান্ত নেওয়া হলেও রহস্যজনকভাবে ওই দিনই নোট ইস্যু করা হয় কোম্পানিকে টাকা পরিশোধের এবং পরদিনই প্রায় ৭ কোটি টাকা জমির মালিককে পরিশোধ করেন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ করিম। তখনকার চেয়ারম্যান মাহমুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও ছিলেন ভাইস চেয়ারম্যান প্রদীপ সেন, পরিচালক কামাল মিয়া, নাসির শাহ, নাজিম তাজিক চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এ করিম সহ অন্যান্যরা। টোটালি মিসকন্ডাক্ট, এগুলো প্রপারলি ওনারা কোনো কিছুই করেন নাই, চুরি করছেন। এটাও খুব বাজেভাবে করছেন। এটা অনেক আগেই এখানে অ্যাকশন নেওয়া উচিত ছিল। মেজরিটি ছিলেন ওনারা ডাইরেক্টর। আগে ওই সময় যে চেয়ারম্যান ছিলেন ওনার ওয়াইফ ডাইরেক্টর ছিলেন, ওনার মেয়ে ডাইরেক্টর ছিলেন, ওনার সম্বন্ধিক ডাইরেক্টর ছিলেন, ওনার সম্বন্ধিকের ওয়াইফ ডাইরেক্টর ছিলেন, আরও যারা আছেন ওনারা সবাই এক গ্রুপ ছিলেন। সুতরাং আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। জমি বিক্রির প্রস্তাবকারী ইস্টার্ন হাউজিংয়ের কর্মকর্তা নওয়াজ তাজিক চৌধুরী প্রোগ্রেসিভ লাইফের পরিচালক নাজিম তাজিক চৌধুরীর আপন বড় ভাই এবং তারা দুজনেই সম্পর্কে অপর পরিচালক নাসির আলী শাহের আপন শ্যালক। অনুসন্ধান বলছে ইস্টার্ন হাউজিংকে প্রাইম ব্যাংক ও জনতা ব্যাংকের মাধ্যমে আফতাবনগরের ২০.৬২ কাঠার ৩টি প্লটের জন্য ২৬ কোটি টাকা পরিশোধ করে প্রোগ্রেসিভ লাইফ। অথচ দুটি দলিলে জমির মূল্য দেখানো হয়েছে মাত্র ৭২,৬০,০০০ টাকা। অন্যদিকে পুরো টাকা পরিশোধ করেও ১৫ বছরেও ৭ কাঠার অপর প্লটটির মালিকানা বুঝে পায়নি প্রোগ্রেসিভ লাইফ। কোম্পানির জমি যে দামে কেনা হয় সেই দামেই দলিল মূল্য উল্লেখ থাকে। দলিলে জমির প্রকৃত ক্রয় মূল্য না দেখানোই সরকারের ২ কোটি টাকার বেশি ট্যাক্স, ভ্যাট ও ভূমি রাজস্ব কর ফাঁকি দিয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের তখনকার পরিচালনা পর্ষদ। আমরা মনে করি যে যেই মূল্যে জমি কেনা হয় ওই মূল্যেই রেজিস্ট্রি হওয়া উচিত। এখানে যেহেতু কম দেখানো হয়েছে, এটা আসলে আইনগতভাবে সঠিক হয়নি। এখানেই শেষ নয়। ২০১০ সালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ৯,৫০০ বর্গফুট ফ্লোর ক্রয় করা হয়, যেখানে ৩,৪৭,০০,০০০ টাকা বেশি মূল্য দেখিয়ে কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগ আছে পরিচালকদের বিরুদ্ধে। সব মিলিয়ে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত প্রায় ১১৪ কোটি টাকার আর্থিক অনিয়ম ও আত্মসাতের প্রমাণ মেলে অডিটরের অডিট প্রতিবেদনে। এ নিয়ে কোম্পানির এক উদ্যোক্তা পরিচালক মামলা করে অভিযুক্তদের বিরুদ্ধে। আমি এই সম্বন্ধে কিছুই জানি না। ওনারা তো বোর্ডের সব কিছু করে এলাও করতো না, বা বলতেও দিত না, জানতেও দিত না আর কি। শুধু করিম সাহেব আর নাসির আলী শাহ এই দুইজন, আর তার সম্বন্ধে এই নাজিম তাজিক চৌধুরী, এই তিনজনে মিলে মিটিং করে সব কিছু করতো। পরিতাপের বিষয় হলো প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের জমি কেনা সহ ১১৪ কোটি টাকা আত্মসাতের পরও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এবং দুর্নীতি দমন কমিশন এখনও টাকা উদ্ধার সহ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। দেরিতে হলেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় আইডিআরএ। এই যে অ্যানোমালিজ গুলো হয়েছে এবং পূর্বে যে জায়গাগুলোতে তাদের ক্ষত সৃষ্টি হয়েছে, ওই ক্ষতগুলো সহই তো আমাদের এখানে পাবলিক মানি যেগুলো আসলে বলা যায় যে ইয়ে হয়ে গেছে, সেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই এখানে পদক্ষেপ নিতে হবে। আমরা খুব তাড়াতাড়ি এটা নিতে পারি। এদিকে সিআইডির মামলায় অর্থ আত্মসাতের এই ঘটনায় প্রোগ্রেসিভ লাইফের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এ করিম, পরিচালক নাসির আলী শাহ ও নাজিম তাজিক চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছিলেন উচ্চ আদালত।
3 নম্বর সেক্টরের এম ব্লকের এই প্লটটি আফতাবনগরের সবচেয়ে দামি প্লট হিসেবে বিবেচিত, কারণ 2011 সালে এই প্লটটির প্রতি কাঠা 1,25,00,000 টাকা করে কিনেছিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। যদিও 15 বছরের মাথায় এসে আফতাবনগরের এই প্লটটি সহ কোনো প্লটেরই দাম প্রতি কাঠা 1,25,00,000 টাকা ওঠেনি। কোম্পানি থেকে টাকা বের করে নিয়ে যাওয়ার অংশ হিসাবে তখনকার ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদে যারা ছিলেন তারাই এরকম 3 গুণ 4 গুণ দাম দেখিয়ে জমি কিনেছিল, যারা এখনও অনেকেই বহাল তবিয়তে আছেন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে। সুশান্ত সিনহা, 71, আফতাবনগর, ঢাকা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশটির উচ্চপদস্থ সাবেক কূটনীতিক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারের উদ্যোগে বিশ্বমঞ্চে খালেদা জিয়াকে স্মরণ করেন তারা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বেগম খালেদা জিয়ার জীবনটা ছিল গণতন্ত্রের জন্য সংগ্রামের, তাই বিশ্ব দরবারে তার সম্মান আকাশচুম্বী। ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে তাকে স্মরণ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এমন মন্তব্য করেন। We remember not only a former prime minister but a woman whose life became inseparable from Bangladesh's struggle for parliamentary democracy. মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অতিথিরা। She was a symbol of defiance, of dignity, and the democratic aspirations of an entire nation. In women's empowerment, in opening up the economy, and in fighting for democracy. Khaleda Zia was the first female Prime Minister of Bangladesh. অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় জায়গায় পৌঁছেছে জিয়া পরিবার। Future Bangladesh, the competition will be among 3 politicians: Ziaur Rahman, Begum Khaleda Zia, and number 3, Tariq Ramadan. ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনার মতে, অন্যকে সম্মান দিয়ে নিজেও সম্মানিত হতেন সাবেক প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার জানাজা স্মরণীয় করে তোলায় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমি যখন ঢাকায় দায়িত্ব পালন করতাম তখন তার সঙ্গে সাক্ষাতের সকল ধরনের প্রবেশাধিকার তিনি আমাকে দিয়েছিলেন। অসংখ্যবার তার সঙ্গে দেখা হয়েছিল। নিজের অসুস্থ শরীর নিয়েও তিনি আমি কেমন আছি সেটা জানতে চাইতেন। তিনি ছিলেন চমৎকার ব্যক্তিত্বশালী। গোলাপি রং ছিল তার অতি পছন্দের। বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই, তারা তার বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করেছে। বাংলাদেশের মানুষের মতো আমিও তাকে স্মরণ করছি। ঢাকায় দায়িত্ব পালন করা আরেক রাষ্ট্রদূত মার্শা বার্নিক্যাট বলেন, শত নির্যাতন সহ্য করেও অভিযোগ করেননি খালেদা জিয়া। বহুবার তার সঙ্গে আমার দেখা করার সুযোগ হয়। প্রতিবারই তার আতিথেয়তায় মুগ্ধ হতাম। সকালের নাস্তার টেবিলে অথবা রমজানের ইফতারের প্রোগ্রামে, সবখানেই তার হৃদ্যতাপূর্ণ আচরণ মন কেড়ে নিত। কারাবরণ করেও তিনি কখনো বলেননি তার উপর চলা নির্যাতনের কথা। নীরবে শুয়ে গেছেন সব। আর ওয়াশিংটন প্রেস ক্লাবের সভাপতি বলেন, খালেদা জিয়ার স্মরণ সভা আয়োজন করতে পেরে তারা গর্বিত। এমন একজন মানুষের স্মরণসভা আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে চ্যাম্পিয়ন, সেই সাথে যিনি বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে এসেছিলেন। আমরা খুবই আনন্দিত যে তার আলোচনা সভা ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে। সভা শুরুর আগে এবং পরে খালেদা জিয়ার উপর নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের হাংতুয়ায় আল বুখারি মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। রোববার রাজধানীর কুয়ালালামপুরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলের সদস্য সচিব হেলাল শিকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের মালয়েশিয়া শাখার আহ্বায়ক SM রহমান তনু। বক্তৃতা দেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী খান জুয়েল সহ অন্যান্য নেতারা। এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়া তার নীতি আর আদর্শের জন্য অমর হয়ে থাকবেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের
মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের 3টি মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে আজ। এর মধ্যে ট্রাইব্যুনাল 2-এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আজ সাক্ষ্য নেওয়া হবে। মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার জেরা হবার কথা রয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলন্ত অবস্থায় থাকা এক যুবককে গুলি করা এবং 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হবে। এদিন আসামি পক্ষের সাফাই সাক্ষী সাক্ষ্য দেবেন। দর্শক, ট্রাইব্যুনালের আরও তথ্য জানাবো আপনাদেরকে। ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আজ তো বেশ কয়েকটি মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে, এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা জানাবেন সর্বশেষ আপডেট ট্রাইব্যুনালের। আর কিছুক্ষণ পরে কিন্তু সাক্ষ্য শুরু হবে। আমরা সচরাচর যেমনটা দেখি যে বেলা 11টার পর 11:30 থেকে 12টার মধ্যে কিন্তু সাক্ষ্য গ্রহণ সহ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সকল কার্যক্রম রয়েছে তা কিন্তু শুরু হয়ে যায়। সে অনুযায়ী বলাই যায় যেহেতু 11টার বেশি বেজে গেছে, 11:15 বেজে গেছে, আর কিছুক্ষণ পরে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ কিন্তু মোট 3টি মামলার সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলা রয়েছে, হাসানুল হক ইনুর মামলা রয়েছে এবং রামপুরার মামলা একটি মামলা রয়েছে। এর মধ্যে যদি আমি বলি যে হাসানুল হক ইনুর যে মামলাটি, এই মামলায় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেখানে শেখ হাসিনার সাথে তার কথোপকথন সহ জুলাই গণঅভ্যুত্থানকালীন তার যে সকল ভূমিকা রয়েছিল সেই সকল ভূমিকার প্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে কিন্তু মানবতা বিরোধী মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাক্ষ্য চলছে। এই ক্ষেত্রে কুষ্টিয়া 6 জনকে যে 6 জনের ঘটনা, সেখানে একমাত্র তিনি এই মামলার আসামি। এছাড়া একই মামলায় কিন্তু আরেকটি একই অভিযোগে যে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে আরও একটি মামলা কিন্তু চলমান আছে। সেই মামলায় হাসানুল হক ইনু সহ আরও 4 জন কিন্তু আসামি রয়েছেন। তবে এই যে হাসানুল হক ইনু ছাড়া মাহবুল আলম হানিফ সহ অন্য 4 জন আসামি রয়েছেন। তবে হাসানুল হক ইনুর ক্ষেত্রে তিনি একাই কিন্তু এই মামলায় আসামি। এই মামলায় তার বিরুদ্ধে মোট 6টি অভিযোগ রয়েছে, যেখানে হত্যা সহ অন্যান্য অভিযোগ রয়েছে। এর বাইরে আবু সাইদ হত্যা মামলার ক্ষেত্রে আজ প্রায় মামলাটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে, সাক্ষ্য হয়তো আজ শেষ হয়ে যেতে পারে, এরপর আজ বা কাল শেষ হবে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য। এরপর মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে যাবে, তারপর কিন্তু মামলাটি রায়ের দিকে যাবে। একই পরিস্থিতি কিন্তু যে রামপুরা কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও 2 জনকে হত্যা মামলারও, সেই মামলাটি একদমই শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে যাবে মামলাটি। এরপর কিন্তু সাক্ষ্য গ্রহণের দিকে, সাক্ষ্য গ্রহণ শেষ এবং যুক্তিতর্ক শেষে রায়ের দিকে যাবে এই মামলাটি। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই সাথে কিন্তু অনেকগুলো মামলা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুতই এই সকল মামলার রায় কিন্তু চলে আসতে পারে। মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে, নিশ্চয়ই আমরা সাক্ষ্য গ্রহণ পরবর্তী আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে 4র্থ দিনের শুনানি করবে নির্বাচন কমিশন। এর আগে সোমবার 3য় দিনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে 3য় দিনে মোট 71টি আপিল শুনানি রয়েছে। এর মধ্যে 41টি আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া 25টি আপিল না মঞ্জুর করা হয়েছে। অপর 4টি আপিল অপেক্ষমান রাখা হয়েছে। এছাড়া পাবনা 2 আসনের আপিলের শুনানি হয়নি বলে ইসি সচিব জানিয়েছেন। সব মিলে গত 3 দিনে আপিলের শুনানি শেষে 150 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। দর্শক, দক্ষিণ এশিয়া উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Review the things that happened in Dhaka in the past few months. That will clarify what this university education is all about, or education, as a whole is all about. I'm here, my colleagues are here, because something happened in Dhaka. Otherwise, there's no reason for me to be here, or for my colleagues to be here. And today, I feel very excited that academics at the highest level could get together in Dhaka. It's important that this is Dhaka.
hope you will have a chance to kind of review the things that happened in Dhaka in the past few months. That will clarify what this university education is all about, or education as a whole is all about. I'm here, my colleagues are here, because something happened in Dhaka. Otherwise, there's no reason for me to be here, for my colleagues to be here. And I thought that would be the core of the subject to discuss in this gathering. Who are these young people that we are dealing with? They have their own mind. They stood up and raised their voice and brought down the ugliest fascist regime you could ever think of, given their lives. It would be a missed opportunity if you don't spend some time in understanding what they did a few months back on this very city. What was their expectation? What was their aspirations? Why did they stood up in front of guns and gave their lives? Knowingly, it will happen. And one school student actually wrote a letter to the mother. Mom, forgive me. Dad, forgive me. I'm going to the street, joining my friends. You tried to stop me with high school kid. You tried to stop me, but I thought again and again. I'm not a coward. My friends are on the street, they're giving their lives. I cannot hide here sitting and hearing about that. So I'm leaving, forgive me for that. If I don't come back, please forgive me. So it was not sudden outburst. It's very pre-planned things. I wish you will have some occasion to see the videos of the things that happened in the city of Dhaka. These are not new. It happened in Sri Lanka. It just happened in Nepal. It happened in a big way in Dhaka. দর্শক, দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। দর্শক, কিছুক্ষণ আগেই যেমনটি জানাচ্ছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানি চলছে। নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আরও তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। চতুর্থ দিনের আপিল শুনানি তো শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কারা কারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং কারো প্রার্থিতা কি নামঞ্জুর করা হয়েছে কিনা আপিল জানাবেন এ বিষয়ে। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, মনোনয়ন ফিরে পাওয়ার এই আপিল শুনানির আজ চতুর্থ দিন। গত 3 দিন ধরে 150 জন প্রার্থীরা কিন্তু তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ চতুর্থ দিনের মতো এই আপিল শুনানি চলছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত 12 জন প্রার্থী ভিতরে প্রবেশ করেছেন এবং তারা তাদের প্রার্থিতা নিয়ে বৈধতা বিষয়ে কথা বলছেন এবং এটি চলবে হচ্ছে 18 তারিখ পর্যন্ত। যদি আমি এখানে একটু দেখাই, সকাল 10টার পরে এখন কিন্তু প্রার্থীদের সংখ্যা বেশ বেড়েছে। যেহেতু প্রতিদিন 70 জন করে প্রার্থী তাদের এই আপিলে নিয়ে যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছেন, তো আজকেও যথারীতি 70 জন বিকেল 5টা পর্যন্ত প্রায় 70 জন প্রার্থী তাদের এই আপিলের বিষয়ে কথা বলতে পারবেন। তো যদি আমি বলি যে প্রথম একদম 645 জন প্রার্থী টোটাল এই
আপিল শুনানি করেছেন এবং আজ সিরিয়াল অনুযায়ী 211 থেকে 280 সিরিয়াল পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন বাছাই চলছে। বেলা 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত এই প্রার্থী আপিল শুনানির কার্যক্রম চলবে এবং যথারীতি আজ 70 জন প্রার্থী এই মনোনয়ন বিষয়ে প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জে কথা বলবে এবং আজ বিকেল 5টার পরে হয়তো জানা যাবে যে আজ কতজন প্রার্থী তাদের মনোনয়ন বিষয়ে প্রার্থিতা ফিরে পেল। লাবণী, এই হচ্ছে এই 1 ঘন্টার সময় পর্যন্ত আমার কাছে তথ্য। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন নির্বাচন কমিশনে, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে সেখানকার আরও তথ্য দর্শকদেরকে জানাতে পারবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নেতৃত্ব ও রাজনীতিতে পিছিয়ে হাওড়ের জেলা সুনামগঞ্জের নারীরা। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এসব সূচকে এই অঞ্চলের নারীদের অবস্থান তলানিতে। তবে পরিবর্তনের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আশা জেগেছে সচেতন নারীদের। তারা চান দেশের আগামী নেতৃত্বে আসুক এমন এক সরকার যারা হাওড়াঞ্চলে নারী শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। 1446 বর্গমাইল আয়তনের জেলা সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা হাওর ও নদী ঘেরা। তাই এই অঞ্চলের মানুষের জীবন জীবিকায় রয়েছে ভিন্নতা। তবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ সহ আর্থসামাজিক মানদণ্ডে তাদের অবস্থান তলানিতে। বদলে যাওয়ার সময়ে নারীদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হলেও এর কোনো ফল পাননি হাওড়াঞ্চলের নারীরা। শিক্ষাক্ষেত্রে এ জেলার নারীরা অনেকটাই পিছিয়ে। আসলে একটা দেশের অর্থনৈতিক বলেন, যাই বলেন, সব উন্নয়নের সবচেয়ে বড় চাবিকাঠি নারী পুরুষ উভয়েই। এখানে সবচেয়ে হচ্ছে নারীরা অনেক পিছায় আছে। এখানকার অর্থনৈতিক বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সব দিক থেকেই নারীরা অনেক দিক পিছায় আছে। তবে পরিবর্তনের বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহী হাওড়াঞ্চলের বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীরা। নতুন নির্বাচিত সরকার হাওড়ের তৃণমূল পর্যায়ে নারী শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব নিয়ে কাজ করবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমরা যে একটা অবস্থার মধ্যে আছি, সেই অবস্থাটা খুবই নাজুক। আমরা চাই না যে এই অবস্থাটা থাকুক। আমরা চাই যে বাংলাদেশ, পরবর্তী জেনারেশন, পরবর্তী সমাজ, পরবর্তী শিক্ষার্থীরা তারা তাদের সঠিক অবস্থানে যেতে পারবে। তো এখানকার যদি সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, এখানকার মানুষের যদি, এখানকার স্টুডেন্টদের যদি আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, তাইলে এই এলাকার মানুষের অন্তত চিন্তা ভাবনাটা চেঞ্জ হতে পারবে। আর নতুন ভোটাররা চান দেশে এমন একটি সরকার আসুক যারা বৈষম্যহীন নারী বান্ধব সমাজ ব্যবস্থা তৈরি করবে। বিগত বছরে যে বৈষম্যগুলো আমরা দেখে এসেছি, ওই বৈষম্যগুলো আমরা যেন আর ফেস না করি এবং আমাদের সাথে কাজ করবে এমন দলকেই আমরা চাই। যে সরকারটা যখন আসবে তখন আমি চাইবো তারা যেন নারী শিক্ষা নিয়ে কাজ করেন, যাতে আমরা বিশ্ববিদ্যালয়ে পাশ করে বের হওয়ার পর চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের শিকার না হই। এছাড়া রাজনীতি ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণ নিশ্চিতে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে নতুন সরকারের প্রতি আহ্বান অনেকের। শিক্ষা জীবনের জন্য তো আমরা এখানে বিশ্ববিদ্যালয় দেখছি, মেডিকেল দেখছি, বিভিন্ন প্রাইমারি স্কুল, কলেজ দেখছি। পাশাপাশি যদি কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া যায়, সেখানে তাদের সিদ্ধান্ত দেওয়ার একটা পসিবিলিটি থাকবে। সেখান থেকে লিডারশিপ উঠে আসবে, সেখান থেকে রাজনৈতিক অঙ্গনে খুব চমৎকার তারা সিদ্ধান্ত এবং ফলাফল যেটা সমাজে ব্যাপকভাবে ভালোভাবে বিকশিত হবে বলে আমি আশা করছি। প্রায় 28 লাখ জনসংখ্যার সুনামগঞ্জে নারীর সংখ্যা অর্ধেক। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 10,09,246 জন। মনিরা কাজুরি, 71। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 9টার দিকে কেন্দ্রের ভাঙারি গুদামে এই আগুন লাগে। মহেশখালী ফায়ার স্টেশনের ইনচার্জ সালাউদ্দিন কাদের জানান, খবর পাওয়ার পর থেকেই 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিভিন্ন স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে হঠাৎ করেই ভাঙারির গুদামে আগুন ধরে যায়, তবে আগুনের কারণ এখনও জানা যায়নি। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।